মনিকা সবেমাত্র তার পছন্দের মানুষ শঙ্করকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। শঙ্করের পরিবারে ছিল তার বাবা মা এবং দাদা বৌদি। মনিকা আসার পর তাদের পরিবারটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যায়। নতুন বউ শ্বশুর বাড়িতে ঢুকতেই মনিকার শাশুড়ি মা এবং বড় যা তার কাছে এসে বলে, ছোট বৌমা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আসলে আমরা সবাই জানি তুমি ভীষণ মডার্ন, কিন্তু মডার্ন হলেও আমাদের পরিবারের কিন্তু কিছু নিয়ম আছে, আর যেগুলো তোমাকে মেনে চলতে হবে। আসলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমাকে অন্ততপক্ষে 1 মাস মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয়, তাই তোমাকেও কিন্তু 1 মাস মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে। ঠিক আছে মা, আমার কোনো অসুবিধা নেই, আমি 1 মাস মাথায় ঘোমটা দিয়ে থাকবো। আর আমি বলছিলাম কি, দিদি, আজকে তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান, তুমি কি আমাকে তাহলে রান্নাঘরটা একবার দেখিয়ে দেবে? রান্নাঘরের কোথায় কি আছে আমাকে একটু বলে দিলে খুবই সুবিধা হবে। তুমি চিন্তা করো না ছোট বৌমা, তোমার বড় যা কিন্তু খুবই ভালো মনের মানুষ, তোমাকে একদম ছোট বোনের মতো আগলে রাখবে। তোমার যা কিছু সমস্যা হবে তুমি তোমার বড় যাকেই বলবে। বড় বৌমা, যাও ছোট বৌমাকে রান্নাঘরে নিয়ে যাও। এই শুনে অহনা তার নতুন ছোট যা মনিকাকে রান্নাঘরে নিয়ে যায়, আর রান্নাঘরের কোথায় কি আছে সবকিছু বুঝিয়ে দিতে থাকে। এমন সময় গায়ত্রী দেবী বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস নিয়ে সেখানে আসে। বড় বৌমা, এই নাও, আমি বাজার থেকে কাজু, কিশমিশ, পাস্তা আরো বেশ কয়েক রকমের ড্রাই ফ্রুটস এনেছি। তুমি ড্রাই ফ্রুটস গুলো কৌটোতে আলাদা আলাদা করে ভরে রাখো, আর ছোট বৌমাকেও ক্ষীর কিংবা পায়েস বানানোর জন্য ড্রাই ফ্রুটস দিয়ে দিও। হ্যাঁ মা, দিন, আমি ঠিকঠাক ভাবে রেখে দিচ্ছি। ছোট, তুই পায়েস বানাবি বললি তো, তুই ততক্ষণে দুধ ফুটিয়ে নে, আমি ড্রাই ফ্রুটস গুলো কৌটোতে রেখে দিচ্ছি। আর ছোট, তোর মাথার ঘোমটাটা একটু বেশি করে দে, এমন ভাবে মাথায় ঘোমটা দিবি যাতে তোর কেউ মুখ দেখতে না পায়, কেমন? অহনার কথা শুনে মনিকার একটু অদ্ভুত বলে মনে হয়, কিন্তু তবুও মনিকা তার মাথার ঘোমটা একটু বেশি নামিয়ে নেয়। আর এই দেখে অহনা মনে মনে ভাবে, এই তো মনিকা মাথায় বড় করে ঘোমটা দিয়েছে, এবার আমি ইচ্ছা মতো চুরি করতে পারবো। মনিকার মাথায় তো ঘোমটা দেওয়া আছে, ও কিছু দেখতেও পাবে না। আমি অর্ধেক করে ড্রাই ফ্রুটস গুলো কৌটোতে রাখবো, আর বাকি অর্ধেক ড্রাই ফ্রুটস আমার ঘরে নিয়ে চলে যাব, আর মনিকা এখানে দাঁড়িয়ে থাকলেও কিছু দেখতেও পাবে না। এই ভেবে অহনা অর্ধেক প্যাকেট ড্রাই ফ্রুটস কৌটোতে রাখে, আর বাকি অর্ধেকগুলো সাইড করে রেখে দেয়। আর তখনই হঠাৎ করে দুধ উতলে ওঠে, আর মনিকা অল্প করে তার মাথার ঘোমটাটা তোলে যাতে সে ঠিকঠাক ভাবে সবকিছু দেখতে পায়। আর তখনই মনিকা তার বড় যাকে ড্রাই ফ্রুটস চুরি করতে দেখে নেয়। মনিকা দেখে তার বড় যা শাড়ির আঁচলের মধ্যে ড্রাই ফ্রুটস লুকিয়ে রেখেছে। আচ্ছা মনিকা, আমি তোকে কিন্তু সব বুঝিয়ে দিয়েছি, আশা করছি এবার তুই পায়েসটা ভালো করে রান্না করে নিতে পারবি। আর আমি একটু আমার ঘরে যাচ্ছি, কেমন? তোর কোনো কিছু প্রয়োজন পড়লে তুই আমাকে ডেকে নিবি, আর কৌটোগুলো থেকে অল্প অল্প করে ড্রাই ফ্রুটস নিয়ে নিবি। এই বলে অহনা শাড়ির আঁচলের মধ্যে ড্রাই ফ্রুটস লুকিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায়। নিজের বড় যাকে এরকম কাণ্ড করতে দেখে মনিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা, দিদি এরকম ড্রাই ফ্রুটস লুকিয়ে নিয়ে চলে গেল কেন? না না, আমার মনে হয় দিদি নিশ্চয়ই ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসে, সেই জন্য নিজের মতো করে আলাদা করে নিয়ে চলে গেছে। আমি বেকার বেকার উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছি। এভাবেই মনিকা ব্যাপারটাকে অতটাও পাত্তা দেয় না। আর দেখতে দেখতে এভাবেই 2-4 দিন কাটে। একদিন মনিকা আবার দেখে যে তার বড় যা রান্নাঘর থেকে চিনির প্যাকেট চুরি করে নিজের ঘরে নিয়ে যাচ্ছে, কিন্তু মনিকা বাড়িতে নতুন হওয়ায় তার বড় যাকে সরাসরি ভাবে সে কিছু বলতে চায় না। তবে কিছুদিন পরেই যখন চিনি শেষ হয়ে যায়, তখন গায়ত্রী দেবী রমেশ বাবুকে বলে, আরে বাবা, কতবার বলবো বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, এখন তোমাকে কিভাবে চা করে দেব? বলছি বাড়িতে চিনি নেই, তাও বারে বারে বলছো চা করে দাও, চা করে দাও। চিনি কিনে নিয়ে এসো, তারপর তোমাকে চা করে দেওয়া হবে। মানে 5-6 দিন আগেই তো 6 প্যাকেট চিনি কিনে এনেছিলাম, এরই মধ্যে 6 প্যাকেট চিনি শেষ হয়ে গেল? এত চিনি দিয়ে কি রান্না করা হচ্ছে বাড়িতে? শ্বশুর মশাইয়ের কথা শুনি তখনই বড় বউ অহনা বলে, আরে বাবা, চিনি কি শুধু শুধু খাওয়ার জিনিস বলুন? আসলে বাড়িতে এখন প্রতিদিনই কিছু না কিছু মিষ্টি খাবার রান্না করা হচ্ছে, তো সেই জন্য চিনিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর এমনিও পায়েস কিংবা চাটনি বানাতে একটু বেশিই চিনি লাগে। অহনার কথা শুনে মনিকা খুবই অবাক হয়, কারণ মনিকা খুব ভালো করেই জানে তার বড় যা চিনির প্যাকেট চুরি করে নিজের ঘরে নিয়ে চলে গেছে। আর সেই ব্যাপারটা মনিকা তার পরিবারের কারোর সামনে কিছু বলতে চায় না। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, দিদি এরকম ভাবে জিনিসপত্র চুরি করে নিজের ঘরে নিয়ে চলে যাচ্ছে কেন? জিনিসগুলো চুরি করে নিয়ে গিয়ে যাওয়ার পর দিদি কি করছে? সেদিন না হয় ড্রাই ফ্রুটস দিদি খাবে বলে নিয়ে গিয়েছিল, কিন্তু চিনিটা তো আর শুধু শুধু খাওয়ার জিনিস নয়।
মনিকা কিছুতেই তার বড় জায়ের জিনিসপত্র চুরি করার কারণ বুঝে উঠতে পারে না। অন্যদিকে অহনা এখন প্রত্যেক দিনই রান্নাঘর থেকে কিছু না কিছু জিনিস চুরি করে নিজের ঘরে নিয়ে যেতে থাকে। মনিকা যেহেতু মাথায় ঘোমটা দিয়ে থাকে, তাই অহনা মনে করে মনিকা কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু মনিকা খুবই চালাকি করে ঘোমটার মধ্যে থেকেই তার বড় জায়ের উপর লক্ষ্য রাখে। মনিকা তার বড় জাকে কখনো চাল ডাল, কখনো মশলাপাতি ইত্যাদি চুরি করে নিজের ঘরে নিয়ে যেতে দেখে। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন, আজকে বাড়িতে কেউ নেই, শুধুমাত্র ছোট বাড়িতে আছে। আজকে আমার কাজটা সেরে ফেলতে হবে। আজকে যেহেতু বাবা মা নেই, তাই আমি সহজেই আমার কাজটা করতে পারবো। আর অনেক জিনিসপত্র আমি জমিয়ে ফেলেছি, এত কিছু আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এই বলে অহনা একটা বড় ব্যাগ নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। আর সে এদিক ওদিক তাকিয়ে ভালোভাবে দেখার পর সেই বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই সেখানে মনিকা চলে আসে। দিদি, তুমি এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? কি আছে তোমার এই ব্যাগের মধ্যে? মনিকাকে দেখে অহনা একটু ঘাবড়ে যায়, তবুও সে চালাকি করে মনিকাকে উত্তর দেয়, আমি একটু টেলার্সে যাচ্ছি। আসলে আমার বেশ কিছু জামা কাপড় জমে আছে, যেগুলো এখন আমার গায়ে ভালো মতো ফিটিংস হচ্ছে না। তাই আমি জামাগুলো নিয়ে টেলার্সে যাচ্ছি আমার সাইজ মতো ফিটিংস করিয়ে নিয়ে আসার জন্য। ওরে বাবা, তাই বলে এত বড় ব্যাগ? এতে তো অনেক জামা কাপড় আছে, তাহলে এত ভারী ব্যাগ তুমি নিয়ে যাবে কিভাবে? চলো দিদি, আমিও তোমার সঙ্গে যাচ্ছি, তাহলে আমি তোমাকে একটু হেল্প করে দিতে পারবো। এই না না, একদমই নয়। এখন তুই বাড়ির নতুন বউ, তোকে যেরকম মাথায় 1 মাস পর্যন্ত ঘোমটা দিয়ে থাকতে হবে, সেরকমই তুই 1 মাস বাড়ির বাইরে বেরোতে পারবি না, বুঝেছিস? যখন মাথা থেকে তুই ঘোমটা খুলে ফেলতে পারবি, তখনই তুই কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবি। এটাই আমাদের বাড়ির নিয়ম। আচ্ছা, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে অহনা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই দেখে মনিকার প্রচন্ড পরিমাণে সন্দেহ হয়। তাই অহনা বাড়ি থেকে বেরিয়ে গেলে মনিকাও তার বড় জায়ের পিছু করতে শুরু করে। বেশ কিছুক্ষণ মনিকা তার বড় জাকে ফলো করার পর একটা বড় মুদিখানার দোকানে ঢুকতে দেখে। সেই দোকানে গিয়ে অহনা ব্যাগ থেকে বিভিন্ন রকমের রেশনপত্র বের করে, আর তাতে চাল ডাল, মশলা, চিনি আরো অনেক কিছুই ছিল। তাহলে দাদা, আমার টোটাল কত হয়েছে? আপনি সবগুলো ভালো করে ওজন করে দেখে নিন। আজকে কিন্তু আমি অনেক বেশি জিনিস এনেছি। হ্যাঁ গো দিদি, সব তো দেখে নিয়েছি। তোমার টোটাল 13,000 টাকা হয়েছে। এই নাও তোমার 13,000 টাকা ধরো। 13,000 টাকা পেয়ে অহনা খুবই খুশি হয়। আর সে তখনই সেই টাকাটা নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। অহনা যাতে মনিকাকে দেখতে না পায়, তাই মনিকা তখনই তাড়াতাড়ি করে পাশে একটা জায়গাতে লুকিয়ে পড়ে। আর অহনা সেখান থেকে চলে যাওয়ার পর সেই মুদিখানার দোকানদারের কাছে মনিকা চলে যায়। আচ্ছা দাদা, একটু আগে যে মহিলা আপনার কাছে অনেক জিনিসপত্র বিক্রি করতে এসেছিল না, ওই মহিলা কি আপনার কাছে সবসময় আসে? আর আপনি কি আমাকে বলতে পারবেন ওই জিনিসপত্রগুলো বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করে, কিংবা কেন এরকম কাজ করে থাকে? আপনি কি কিছু জানেন? কেন করে, কি জন্য করে, তা তো আমি আপনাকে কিছু বলতে পারবো না। তবে ওই মহিলা কিছুদিন ছাড়াই আমার দোকানে জিনিসপত্র বিক্রি করতে আসে। আমি জিনিসগুলো একটু কম টাকা দিয়ে কিনে নিই আর কি। এতে করে আমারও লাভ হয়। আপনিও যদি কিছু বিক্রি করতে চান তাহলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই শুনে মনিকা সেখান থেকে চলে যায়। মনিকা এবার তার বড় জায়ের চুরি করার ব্যাপারটা নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। কিছু তো একটা কারণ আছে, না হলে দিদি শুধু শুধু বাইরের জিনিসপত্র চুরি করে এভাবে বাইরে বিক্রি করতে যাবে কেন? দিদি টাকাগুলো নিয়ে কি করে সেটাই তো আমাকে জানতে হবে। কিন্তু আমি জানবো কিভাবে? আমাকে এবার দিদির উপর খুব ভালো মতো নজর রাখতে হবে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন মনিকা যখন মাথায় ঘোমটা দিয়ে রান্না করছিল, তখনই গুটি গুটি পায়ে অহনা রান্নাঘরে আসে। আর অহনা রান্নাঘর থেকে বেশ কিছু পিতল এবং কাঁসার পাত্র নিয়ে নিজের ঘরে চলে যায়। আর মনিকা সেটা তার ঘোমটার মধ্যে থেকে খুব ভালো মতোই দেখতে পায়। মনিকা তখনই তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা দেখুন না, আমাদের রান্নাঘর থেকে পিতল আর কাঁসার বেশ কিছু পাত্র চুরি হয়ে গেছে। আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন তো আমাদের রান্নাঘরে অনেক বাসনপত্র ছিল, কিন্তু আপনি একবার রান্নাঘরে গিয়ে দেখবেন চলুন, অনেকগুলো পিতল আর কাঁসার পাত্র কিন্তু এখন নেই। মনিকার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা তখনই রান্নাঘরে ছুটে যায়। হ্যাঁ তাই তো, রান্নাঘর থেকে 6টা বাসন, 3টে বাটি আর 5টা গ্লাস কিন্তু গায়েব হয়ে গেছে। আমাদের বাড়িতে তো পিতল কাঁসার জিনিসপত্রগুলো সেরকম ভাবে ইউজ হয় না, আর কাঁসার জিনিসপত্রগুলো তো এখানেই অনেকদিন ধরে রাখা ছিল। তাহলে জিনিসগুলো গেল কোথায়? এই শুনে অহনা ভয় পেয়ে যায়। আর সে যাতে নিজে ফেঁসে না যায়, তাই সে তাদের বাড়ির কাজের মেয়ে শান্তির উপর দোষারোপ করতে শুরু করে দেয়। মা, আমার মনে হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে শান্তি এই কাজটা করেছে। আমার প্রথম থেকে ওর উপর কিন্তু খুবই সন্দেহ হতো, আর ওকে দেখেও মনে হয় ও কিন্তু ভীষণ লোভী।
ওই তো কিছুক্ষণ আগে রান্নাঘর পরিষ্কার করছিল। আমি একদম শিওর শান্তি জিনিসগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে। না না বৌমা, এ তুমি কি বলছো? শান্তি আমাদের বাড়িতে বহু বছর ধরে কাজ করছে। ও যে এরকম করবে বলে আমার তো মনে হয় না, কারণ ও তো খুবই বিশ্বস্ত একজন মহিলা। ও তো আগে কখনো এরকম কাজ করেনি। আরে আপনি কেন বুঝতে পারছেন না মা? আগে হয়তো ওর টাকার কোনো প্রয়োজন পড়েনি, সেই জন্য এরকম করেনি। আর আজকে নিশ্চয়ই ওর টাকার প্রয়োজন পড়েছে, সেই জন্য এরকম চুরি করা শুরু করেছে। আমার তো মনে হয় ওই শান্তিকে কাজ থেকে বের করে দেওয়াই উচিত হবে। আজকে বাসনপত্র চুরি করেছে, অন্যদিন তো কোনো সোনা গহনাও চুরি করতে পারে। মনিকা কিছুতেই শান্তির বিরুদ্ধে এরকম অপবাদ মেনে নিতে পারে না, তাই মনিকা এবার তার বড় জায়ের বিরুদ্ধে একেবারে প্রতিবাদে গর্জে ওঠে। ক্ষমা করবেন মা, আমি কিছুক্ষণের জন্য আমার মাথা থেকে ঘোমটাটা সরাচ্ছি, না হলে আমি কথাগুলো ঠিকমতো বলতে পারবো না। দিদি, তুমি আর কত মিথ্যা কথা বলবে? পিতল কাঁসার পাত্রগুলো শান্তি নয়, বরং তুমি চুরি করেছো, আর যেগুলো এখনো পর্যন্ত তোমার ঘরের আলমারিতেই রাখা আছে। হ্যাঁ মা, আপনার বড় বৌমা আসলে একজন চোর। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই দিদিকে কিছু না কিছু চুরি করতে দেখছি। আর দিদি রান্নাঘরে চাল ডাল মশলাপাতি চুরি করে মুদিখানার দোকানে বিক্রি করে আসে। মনিকার কথা শুনে অহনা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর এমন পরিস্থিতিতে সে কাউকেই কিছু বলতে পারে না। কি দিদি, তুমি কি মনে করেছিলে আমার মাথায় ঘোমটা দেওয়া থাকে বলে আমি কিছুই দেখতে পাই না, তাই তো? তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? আর আপনারা কেউ ভাববেন না আমি দিদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি, কারণ আমার কাছে কিন্তু প্রমাণও আছে। এই যে দেখুন, দিদি মুদিখানার দোকানে রান্নাঘরের জিনিসপত্র বিক্রি করছিল, আর আমি সেটা ভিডিও করেছি। দিদি, আজকে তোমাকে বলতেই হবে তুমি কেন এরকম জঘন্য কাজ করো। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই, আমি আর কখনোই এরকম করব না। আমার ভুল হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম আমি একটা দামি আইফোন কিনবো, কিন্তু আমার কাছে আইফোন কেনার টাকা না থাকায় আমি এভাবে জিনিসপত্র চুরি করে টাকা জমাচ্ছিলাম। আমি আজকের পর থেকে আর কখনো এরকম করব না, আমাকে ক্ষমা করে দাও। এভাবে অহনা সকলের সামনে সত্যি কথা স্বীকার করে। অহনাকে সকলে মিলে অনেক অনেক তিরস্কার করলেও সকলে শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়, আর অহনা নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। সে আর কখনোই বাড়ির কোনো জিনিস চুরি করে না। আর অহনাকে খুশি করার জন্য তার জন্মদিনে বাড়ির সকলে মিলে তাকে একটা আইফোন উপহার দেয়। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে। পিয়ালির হাতে হিটারটা তুলে দিয়ে অরুণিমা বেশ অনেকক্ষণ পিয়ালির দিকেই তাকিয়ে থাকে। পিয়ালি বুঝতে পারে অরুণিমা তাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কোনো কারণে হয়তো বলার সাহস পাচ্ছে না। তোর মনে যেটা আসছে তুই সেটা আমাকে বলতেই পারিস, তোর কথাতে আমি রাগ করব না, তুই তো জানিস, সুতরাং বলেই ফেল। তুই যখন যেটা চাস আমি তোকে সেটাই কিনে দিই। আজ তোকে হিটার কিনে দিলাম, কত সোয়েটার কিনে দিলাম, এর আগেও কত কত জিনিস কিনে দিয়েছি। তুই আমাকে এগুলো কিনে দিয়েছিস বলে কথা শোনাচ্ছিস নাকি? তোর যদি এরকম কোনো প্ল্যান থাকে তাহলে আমি বলবো এই হিটারটা তুই ফিরিয়ে নে, এটা আমার চাই না। না, সেটা ঠিক নয়। আমি শুধু এটাই জানতে চাই যে আমি যে তোর জন্য এত কিছু করি, ভবিষ্যতে যদি কখনো আমার তোর থেকে কিছু চাওয়ার হয় তখন তুই আমাকে দিবি। আমার সামর্থ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেব। আমি তো আর তোর মতো বড় লোক নই যে তুই যা বলবি সেটাই আমি তোকে সঙ্গে সঙ্গে কিনে দিয়ে দিতে পারবো। তবে হ্যাঁ, যদি দেওয়ার মতো জিনিস হয় আমি নিশ্চয়ই দেব। এই কথা শুনে অরুণিমা খুবই খুশি হয়। পিয়ালি হিটারটা নিয়ে এবং অরুণিমাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে আসে। পিয়ালি বাড়িতে এসে তার মায়ের ঘরে সেই হিটারটা লাগিয়ে দেয়। এই একটা সামান্য হিটারের জন্য মালতী দেবী সেই বছর শীতে প্রাণে বেঁচে যায়। কিন্তু হিটারটা আসার পর থেকে অরুণিমার সঙ্গে পিয়ালির আর সেরকম ভাবে কথাবার্তা বা দেখা হয় না। অরুণিমা সেই জন্য বেশ চিন্তায় পড়ে, কারণ পিয়ালি ছাড়া তার যে আর কোনো বন্ধু নেই। পিয়ালির সঙ্গে সে কথা না বললে তার দিন কাটতে চায় না। কি হয়েছে? এটা কি? 2-3 দিন ধরে দেখছি তোর মন ভালো নেই, ঠিক করে খাচ্ছিসও না। কি হয়েছে আমাকে বলতো? কে কি বলেছে? বাবা আমাকে না বলতে পারিস, তোর দাদাকে তো বলতেই পারিস। কোনো বন্ধু কিছু বলেছে? আমার কটা বন্ধু আছে দাদা, পিয়ালি ছাড়া আমার তো আর কোনো বন্ধুই নেই। আর আজকালও আমার সঙ্গে একদম কথা বলছে না। সেই যে ওকে হিটারটা কিনে দিলাম, তারপর ওর সঙ্গে আমার আর দেখাও হয়নি, কথাও হয়নি। আমার কথা শুনলে হয়তো তোর খারাপ লাগবে, কিন্তু আমি তো তোকে ভালোবাসি, তাই একটু উপদেশ দিতে চাই, শুনবি? ওই পিয়ালি মেয়েটার সাথে আর বেশি মিশিস না। তুই এসব কেন বলছিস? আমার মনে হয় ওর মা অসুস্থ, সেই কারণেই ও আমার সঙ্গে দেখা করতে পারছে না, এর বেশি কিছু আর নয়। না না, সেটা নয়। আমি কালই ওকে আমাদের পাড়ার চায়ের দোকানে
ওর কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা মারতে দেখেছিলাম। ও তো সবাইকে বলছিল ওর বাড়িতে একটা হিটার আছে, তাই ওর বন্ধুরা যেন বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে, তাহলে আরাম করে কথা বলতে পারবে। আরো তো অনেক কিছু শুনেছি, তবে সেগুলো তো না শুনলেও চলবে। আমি হিটার কিনে দেওয়ার পর ও তো একবারও আমাকে ওর বাড়িতে ডাকলো না, আর ও ওর বাকি বন্ধুদেরকে বাড়িতে ডেকে নিল। পিয়ালি কি তাহলে আমাকে ওর বন্ধু ভাবে না? অরুণিমা জোর করলে সমরেশ আরো যা যা শুনেছিল সবই তাকে বলে দেয়। নিজের দাদার কাছ থেকে এমন কথা শুনে অরুণিমা ভীষণ চিন্তায় পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না এবার তার কি করা উচিত। পিয়ালি আর অরুণিমা দুই বান্ধবী ছিল। দুজনের অর্থনৈতিক অবস্থা অনেক আলাদা হলেও টাকা পয়সা কখনো তাদের বন্ধুত্বের মধ্যে কোন রকমের দেওয়াল তুলতে পারেনি। পিয়ালি অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিল। পিয়ালির মা যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিকের মেয়ে ছিল অরুণিমা। অরুণিমার পুরানো জামা, পুরানো জুতা, পুরানো স্কুলের ব্যাগ, পুরানো বই খাতা, এই সমস্ত কিছু দিয়েই পিয়ালি তার জীবন কাটিয়েছে। ছোটবেলায় তাদের মধ্যে কোন রকমের বাজবিচার বা বৈষম্য না থাকলেও তারা যত বয়সে বড় হয়েছে, পিয়ালির মধ্যে টাকা না থাকার যে একটা লজ্জা, সেটা বাড়ি বাড়ি প্রকাশ পেয়েছে। তুই এরকম ব্যবহার করিস বলেই আমার তোর উপরে রাগ হয়। মালতী মাসি কি তোর জন্য কম করে? মানুষরা দিন রাত খেটে কত কষ্ট করে শুধু তোকে খুশি রাখতে পারবে বলে, আর তুই সময় মতো একটা জামা পাসনি বলে এভাবে নিজের মাকে অপমান করলি। শুধু একটা জামা? তোর মনে হয় আমি ছোটবেলা থেকে যা চেয়েছি সব পেয়েছি? তোর মা তোকে দিতে পারিনি তো কি হয়েছে? এখন তো তুই বড় হয়েছিস, মালতী মাসি তোকে পড়াশোনা শিখিয়েছে, এখন তুই চাকরি করে তোর মাকে দিবি। বড় লোকের মেয়েদের থেকে জ্ঞান শুনতে না আমার একদম ভালো লাগে না। তোর জীবনে কিছুর অভাব আছে? বল, কিছু আছে যেটা তুই চেয়ে পাসনি? একটার নাম বলতে পারবি? পারবি না আমি জানি। তোর পছন্দের কোন জিনিসের নাম তোর মুখে আসার আগেই তোর হাতে চলে আসে, আর আমাকে দেখ, তোর কোন জিনিস পুরানো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটাকে নিজের করে পাওয়ার জন্য। ঠিক আছে, তুই আমার সঙ্গে চল, আমি তোকে একটা নতুন জামা কিনে দেব। তুই মালতী মাসির সঙ্গে আর ঝগড়া করিস না, বুঝলি? যেদিন থেকে পিয়ালি এবং অরুণিমার বয়স একটু বেড়েছে বা তারা নিজেদের ভালো নিজেরা বুঝতে শিখেছে, সেই দিন থেকে পিয়ালি এমন ভাবে অরুণিমাকে নিজের চোখের জলের মায়ায় ফাঁসিয়ে, এমন ভাবেই দুঃখ দুঃখ মুখ করে কষ্টের কথা বলে বলে অরুণিমার কাছ থেকে তার সমস্ত পছন্দের জিনিস আদায় করে। অরুণিমা বুঝেও বুঝতে চায় না যে তার বান্ধবী তাকে এভাবে ঠকাচ্ছে। এভাবেই দিন কাটতে থাকে। পিয়ালি বড্ড স্বার্থপর। সে অরুণিমার টাকাতে ঘুরে এলেও অরুণিমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় না। একদিন, কি ব্যাপার, আজ তোর বেস্ট ফ্রেন্ড এলো না কেন? তুই যে ওকে ছাড়া বেরোবি সেটা তো ভাবতেও আমার অবাক লাগছে। আজ আমার কাছে টাকা আছে তাই আমি একা বেরিয়েছি। যখন টাকা থাকে না তখন আমার এই ঘোরাঘুরিগুলোর জন্য কাউকে তো টাকা দিতে হবে, তখনই আমি অরুণিমাকে নিয়ে বেরোই। আজকে টাকাটা কে দিল? তোর মা? নাকি আজও অরুণিমার থেকেই টাকাটা নিয়ে এসেছিস? তোর কপালটা কিন্তু সত্যি ভীষণ ভালো। অরুণিমার থেকেই এনেছি, আর ও আমার সঙ্গে আসতেও চেয়েছিল, কিন্তু আমি পড়তে যাওয়ার নাম করে ওকে রেখেই চলে এসেছি। সবসময় ওকে নিয়ে ঘুরতে ভালো লাগে বল? আমি তো শুনেছিলাম বড় লোকেদের নাকি অনেক বন্ধু হয়, তাহলে এই মেয়েটা এমন একা একা কেন? ওর কোনো বন্ধু নেই কেন? আমি তো ওর কোনো বন্ধু হতে দিই না। ওর কোনো বন্ধু হলে ও জীবনে আমার দরকার যে ফুরিয়ে যাবে, আর তখনই এভাবে আমার সব কথাই নাচবে না, আমাকে কিছু কিনেও দেবে না, টাকাও দেবে না। এগুলো তুই বুঝতে পারিস না? এভাবে অরুণিমার টাকায় পিয়ালি সারা দিন রাত বন্ধুদের সঙ্গে মজা করে কাটায়। কিন্তু যেই অরুণিমা পিয়ালির জন্য সারা দিন রাত অপেক্ষা করে বসে থাকে, সেই অরুণিমাকে পিয়ালি পাত্তাও দিতে চায় না। দেখতে দেখতে আরো অনেকগুলো দিন কেটে যায়। হঠাৎ পিয়ালির মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সে কাজ করে যেটুকু টাকা ঘরে আনতে পারছিল সেটাও পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। এই শীতের মধ্যে মোটা কম্বল বা সোয়েটার ছাড়াই মালতী দেবী নিজের বিছানায় শুয়ে শুয়ে কাঁপতে থাকে এবং সেই সঙ্গে কাঁচতে থাকে। এমন সময় হঠাৎই তাদের বাড়িতে অরুণিমা আসে। মাসের এমন অবস্থা তুই একবারও আমাকে জানাসনি কেন? এই ঠান্ডার মধ্যে মানুষটাকে সোয়েটার ছাড়া কম্বল ছাড়া ফেলে রেখেছিস। আমার মা কোটিপতি নয়, বা আমার বাবাও তোর বাবার মতো আমার নামে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে যায়নি যে মা যখন যেটা চাইবে সেটা মাকে আমি কিনে দিতে পারবো। তুই তো আমাকে বলতে পারতিস, আমি তো কিনে দিতাম। আমি আমাদের বাড়ির অন্য একজন কাজের লোককে এখানে কিছুক্ষণ থাকতে বলছি, তুই আমার সঙ্গে চল। এই শীতের জন্য তোদের যা যা দরকার সব কিনে নিবি। একটা হিটার কিনলে বোধহয় বেশি ভালো হতো, কারণ ঘর যদি ঠান্ডা থাকে তাহলে সোয়েটার পরলেও মায়ের শরীর খারাপ করতে পারে। আমি কি বলছি বুঝতে পারছিস তো? ঠিক আছে, সব হবে, তুই আগে চল, তৈরি হয়ে নে। আমি ততক্ষণ রমা মাসিকে ডেকে নিচ্ছি, এখানে থাকতে বলবো।
কিছুক্ষণ পর অরুণিমার সঙ্গে পিয়ালি বাজারে গিয়ে অনেক অনেক শীতের জামা কাপড় কেনে এবং অরুণিমা সেই সঙ্গে তাকে একটি হিটারও কিনে দেয়। সেই হিটারের জন্য মালতী দেবীর শরীর ঠিক হয়ে যায়। সত্যি আমি তোমার মতো মেয়ে দেখিনি। তোমাকে দেখলে কেউ বলবেই না যে তোমার বাবা কোটিপতি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে গর্বে হয়তো তাদের মাটিতে পাই পড়তো না। এসব বলার কি মানে? ও তো শুধুমাত্র একটা হিটারই কিনে দিয়েছে। তুমি ওকে ভালোবাসো আর তাই তোমাকে ভালো রাখাটা ওর কর্তব্য। এটুকু তো করতেই পারে। কি রে অরুণিমা, ঠিক বললাম তো? স্বার্থপরের মতো কথা বলিস না তো পিয়ালি। তুই ওর বান্ধবী হতে পারিস, কিন্তু আমি ওর বাড়িতে কাজ করি। কেউ কারোর বাড়ির কাজের লোকের জন্য এত করে না। কেউ তো কাজের লোকের মেয়েকে বন্ধুই বানায় না। এসব এখন বাদ দাও তো। ঘরে হিটার আছে, এবার ওই হিটারের পাশে শুয়ে গরম তাপ নাও আর বিশ্রাম করো। সুযোগ পেলেই ভুলভাল কথা বলতে চলে এসো না। তোর এই অহংকার খুব শীঘ্রই ভেঙে চুরমার হয়ে যাবে দেখিস। সত্যি যেদিন এই অহংকার ভাঙবে সেদিন তুই কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবি না, আমি বলে দিলাম। হিটারটা বাড়িতে আসার পর থেকে শীতের মধ্যে পিয়ালি এবং তার মায়ের তেমন কোনো কষ্ট হয় না। দেখতে দেখতে কয়েকদিন কাটে। দিন যত এগোতে থাকে শীত ততই বাড়তে থাকে। অরুণিমার কিনে দেওয়া নতুন হিটারে পিয়ালি খুবই শান্তিতে সারাদিন নিজের ঘরেই কাটাতে থাকে। অরুণিমার সঙ্গে দেখা করতেও সে বাড়ির বাইরে বেরোয় না। এমনকি অরুণিমা তার বাড়িতে আসতে চাইলেও পিয়ালি না করে দেয়। কিন্তু সে তার বাকি বন্ধু বান্ধবদের সঙ্গে নিজের বাড়িতেই আনন্দ ফুর্তি পার্টি সবই করে। এই ঠান্ডার মধ্যে তোদের বাড়িতে একবার আসলে আর নিজের বাড়িতে যেতে ইচ্ছা করে না। এই হিটারটা এত ভালো যে বাইরে এরকম হাড় কাঁপানো ঠান্ডা সত্ত্বেও তোদের ঘরটা কি সুন্দর গরম করে রেখেছে। এই জন্যই তো আমি এখন থেকে তোদেরকে আমাদের বাড়িতেই ডেকে নিচ্ছি। বাইরে ঠান্ডার মধ্যে বসে থেকে সময় কাটানোর চেয়ে এটা অনেক ভালো, তাই না? তাহলে তোর যে বান্ধবী তোকে এসব কিছু কিনে দিল, তাকে তো একদিনও তোর বাড়িতে দেখলাম না। ওর সাথে কি তোর আর সম্পর্ক নেই? সম্পর্ক থাকবে না কেন? তবে আপাতত আমার ওকে আর দরকার নেই। আবার যখন গরমকাল আসবে তখন কোনো না কোনো বাহানা করে ওকে দিয়ে একটা এসি কিনিয়ে নেব। ওর তো অনেক টাকা, বুঝলি তো। তোর মতো বন্ধু যদি আমার হতো তাহলে আমি সবকিছু ছেড়ে সারাদিন শুধু ওর সঙ্গে সময় কাটাতাম। এরকম সোনার ডিম পাড়া মুরগিকে কখনো কষ্টে রাখতে নেই। তুই যে কবে এসব বুঝবি? এভাবেই তারা দুজনে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। এদিকে নিজের দিদির কাছ থেকে পিয়ালির ব্যাপারে সমস্ত কথা শুনে অরুণিমা কিছুক্ষণ পরেই পিয়ালিদের বাড়িতে আসে। তাকে দেখে পিয়ালি ভীষণ পরিমাণে চমকে যায়। অরুণিমাকে আসতে দেখে পিয়ালির বাকি বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু অরুণিমা তাদের সবাইকে আটকে দেয়। কেউ কিছু বুঝতে পারে না সেখানে কি চলছে। কি হয়েছেটা কি তোর? এরকম না বলে হঠাৎ এখানে চলে এলি? তোদের বাড়ির হিটার খারাপ হয়ে গেছে বুঝি? পিয়ালির কথা শুনে তার বন্ধু বান্ধবরা সবাই খুবই হাসতে থাকে। আমি তোর বন্ধুদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেই উত্তরটা দিলেই ওরা চলে যেতে পারে। এখানে চাইলে থাকতেও পারে, আমার কোনো অসুবিধা নেই। তুই যদি অনুমতি দিস তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি। কি প্রশ্ন? মনে যখন এসেছে মুখেও এনে ফেল। এত দূর গাড়ি চালিয়ে আমার বাড়িতে এলি, তখন কোনো দরকারি প্রশ্নই হবে নিশ্চয়ই। আমার প্রশ্ন এটাই যে তোমরা পিয়ালির সঙ্গে কেন বন্ধুত্ব করেছো? ওর মা তো সামান্য একজন কাজের লোক, ওর কাছে বেশি টাকা পয়সা নেই। তাহলে তোমরা কেন ওর সঙ্গে বন্ধুত্ব করেছো? কারণ আমরা পিয়ালিকে ভালোবাসি, ওকে সম্মান করি আর যথেষ্ট শ্রদ্ধা করি। ওর সব রকমের দরকারে আমরা ওর পাশে থাকতে পারি। ও আমাদের ততটাই ভালোবাসে আর সম্মান করে। কিন্তু ও তো সবসময় আমার কাছে তোমাদের সবার নামে নিন্দা করে। এমনকি আমাকে এটাও বলেছে যে ওর বাড়িতে হিটার লাগানোর পরে তোমরা বেশি বেশি করে ওর বাড়িতে আসা শুরু করেছো। তার আগে নাকি তোমরা ওর সাথে সেরকম ভাবে মিশতেও না। ও পিয়ালি কেমন মেয়ে আমি বুঝে গেছি। ও আমাদের কাছে এসে তোমার নামে নিন্দা করে। ও নাকি তোমাকে বোকা বানিয়ে নিজের দরকারটা মিটিয়ে নেয়, আর এই আয়ের রাস্তা যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে ও তোমার কোনো বন্ধু হতে দেয় না। ওর মতো একটা দুমুখ সাপের সঙ্গে আমি আর কখনো বন্ধুত্ব রাখতে চাই না। তুই এসব কথা ওকে কেন বললি শিখা? আমি তোকে এত বিশ্বাস করি, এত ভরসা করি, আর সেই কারণে তোকে এই কথাগুলো বলেছিলাম, আর তুই এভাবে ওকে সব বলে দিলি। যে অরুণিমার মতো ভালো আর ধনী মেয়ের ভালো বন্ধু হতে পারে না, সে আমাদের মতো গরিবদের বন্ধু হবে, এটা ভাবেই আমার ভুল হয়েছে। চল তোরা এখান থেকে, আর এক মুহূর্ত আমরা এখানে সময় নষ্ট করতে চাই না। এই বলে শিখা তার বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে যায়। এত দোষ করার পর, এত রকম ভাবে অরুণিমাকে দিনরাত ঠকানোর পরও পিয়ালি এই ঘটনার জন্য অরুণিমাকে দোষ দিতে থাকে। এভাবে আমার জীবন থেকে বন্ধুগুলোকে কেড়ে নিয়ে কি আনন্দ পেলি তুই? কেন করেছিস এরকম? আমি তোকে বলেছিলাম তো যে আমার যখন বয়স হবে তখন আমি যেটা চাইবো সেটা তুই আমাকে দিবি। এখন ভেবে নে, আমার এতদিনের এত খাঁটি বন্ধুত্ব পালন করার ঋণ হিসেবে আমি তোর কাছ থেকে তোর বন্ধুগুলোকে চেয়ে নিলাম। পিয়ালির আর কিছু বলার থাকে না। অরুণিমার সঙ্গে তার সম্পর্ক চিরকালের মতো ভেঙে যায়।